নমস্কার, ভালো থাকুন অনুষ্ঠানে আমরা আবার হাজির হয়েছি। আজকে একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিন একটি একটি করে সমস্যা নিয়ে হাজির হই। আজকের অনেকগুলো সমস্যা একসঙ্গে নিয়ে, ব্যথার সমস্যায় কিভাবে আপনি উপকার পাবেন বিনা ঔষধে। তো আমরা ব্যথা বললেই প্রথমেই আমাদের প্রত্যেকেই একটু হাঁটুর দিকে মন চলে যাচ্ছে, তাই না? তো আপনাদের যাদের হাঁটুর সমস্যা এখন নেই বোধহয়, এরকম ছোট বড় সকলেরই বোধহয় এই সমস্যায় সকলে ভুগছেন। তো আমরা প্রথমেই আগে হাঁটু দিয়ে শুরু করি। তো প্রথমেই হাত দুটো পাশে রাখো তোমরা, পাটাকে ঠিক এইভাবে ছড়িয়ে বসুন। আপনারা বসিয়ে হাতটা পাশে রাখছেন, রেখে কোয়াড্রিসেপ মাসেলস বা আমাদের থাই মাসেলসটাকে একবার কন্ট্যাক্ট করুন। অর্থাৎ ওটার যদি টানেন তাহলে হাঁটু কন্ট্যাক্ট হয়ে যাবে। তো হাঁটু কন্ট্যাক্ট করতে গিয়ে অনেকেই অনেক সময় পারেন না, যে কীভাবে করবেন বুঝতে পারেন না। তো থাইটাকে আপনি টানবেন, দেখবেন হাঁটুটাকে আপনার কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ থাইয়ের মাসেলস দিয়েই কিন্তু হাঁটুটাকে ধরে রাখা আছে। অর্থাৎ এরপরে যখন শিখে যাবেন তখন হাঁটু কন্ট্যাক্ট বললেই আপনি করতে পারবেন। নাও শুরু করুন। দেখুন হাঁটুটাকে কীভাবে কন্ট্যাক্ট করছেন আর ছেড়ে দিচ্ছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থোপেডিক ডাক্তাররা দেখবেন লিখে দেয় যে আপনি কোয়াড্রিসেপ মাসেলসের এক্সারসাইজ করে আসুন। অর্থাৎ আপনি ঘরে বসে এই এক্সারসাইজগুলো করবেন। অভ্যেস হয়ে গেলে এটা 20 বার করে করবেন, অর্থাৎ 40 বার। হাঁটুর ব্যথাটা যখন দেখবেন এই টানতে ছাড়তে পাচ্ছেন, ঠিক 5 দিন 7 দিন পর থেকে একটু অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্স কী করবেন? হাঁটুটাকে টেনে ধরে রাখো তোমরা, হাতটা পাশে রাখো, হাঁটুটাকে টেনে হোল্ড করো। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিন। আবার টেনে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 10 বার করবেন। যাদের হাঁটুর ব্যথাটা মনে হচ্ছে একটু একটু ভালো রয়েছে, তারপরে করবেন আপনি লিফটিং অফ নি জয়েন্টস। হাঁটুটাকে একটু লিফট করবেন আর মাটিতে ডাউন করবেন। করো 1 2 3 4 5 6 7 8 9 10। রেস্ট। যাদের অত্যাধিক ব্যথা তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন। যদি একটু অসুবিধা হয়ে যায় তাহলে পায়ের নিচে, ওই হাঁটুর নিচে একটা পাতলা বালিশ দিয়ে দেবেন। দিয়ে ওই হাঁটুটাকে তুলে যখন ডাউন করবেন তখন বালিশের ওপরে যেন পাটা এসে পড়ে। দুম করে পড়ে গেলে লেগে যেতে পারে, কার্টিলেজের ওপর একটু আঘাত লাগতে পারে। সেই জন্য তলায় একটা পাতলা বালিশ দিয়ে এই লিফটিং অফ নি জয়েন্টসটা করবেন। এবারে এই করার পরে দেখবেন আপনার পাটা একটু ভারী ভারী হয়ে যাচ্ছে। অনেকদিন এক্সারসাইজ নেই, হাঁটুর ব্যথার জন্য আরও আপনি আলতো আলতোভাবে পাটা ফেলেছেন, আপনার ব্যথাটা হয়তো একটু মনে হচ্ছে পাটা ভারী হয়ে রয়েছে। এই পাটা ভারী হওয়ার পরে আবার আপনাকে এক্সারসাইজের মাধ্যমেই রিল্যাক্স করতে হবে। কিভাবে করবেন? পাটা, হাতটা পাশে রেখে দাও, স্বল্প মুদ্রা। একবার হচ্ছে পাটাকে একবার ডান দিকে টানো, ভেতর দিকে টানো, আবার বাইরে নিয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা দুটো কাজ হলো। একটি হচ্ছে আপনার সাইটিকা নার্ভটার উপর একটা ফ্লেক্সিবিলিটি বাড়ালো, এর সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাঙ্কেল জয়েন্টসের ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করলো, পায়ের টোয়ের একটা ফ্লেক্সিবিলিটি বাড়লো, যার ফলে আঙুলগুলোর মধ্যে সার্কুলেশন আপনার বাড়লো। এছাড়াও পুরো লেগসের মধ্যে আপনার কিন্তু একটা বেটার সার্কুলেশন হওয়ার সুযোগ করে দিলাম এই এক্সারসাইজের মাধ্যমে। এরপরে তোমরা আস্তে আস্তে শুয়ে পড়ো। শুয়ে পড়ে হাত দুটো পাশে রাখো, পা দুটোকে টান টান করে রাখো, জোড়া করো। জোড়া করে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিফট করব। তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটির নাম হচ্ছে উত্থান পদাসন। এটি আমাদের পেটের জোর এবং কোমরের জোর উভয় বাড়াতে সাহায্য করে। এর সঙ্গে পাটাকে টান টান করে রাখলে আমাদের কোয়াড্রিসেপ মাসেলসের উপর ভালো কাজ করে, পায়ের মাসেলসকে মজবুত করতে সাহায্য করে, ভেনাস ড্রেনেজটা ভালো হয়, অর্থাৎ আমাদের যে সার্কুলেশনটা পায়ের দিকে যায় এটা রিটার্ন হয় না অনেক সময়, যার জন্যে পাটা ফোলা ফোলা ভাব হয় অনেক সময়। এটি সার্কুলেশনটা রিটার্ন হতে সাহায্য করে এই উত্থান পদাসনের মাধ্যমে। কিন্তু যারা
একটু বয়স্ক মানুষরা হয়তো প্রথম প্রথম শুরু করছেন, তারা ভাবছেন দুটো পা তুলতে গেলে আমার ভাই কষ্ট হতে পারে, সেই জন্য তারা একটা একটা পা তুলবে। করে দেখাও, একটা একটা পা, থাকো, হোল্ড করো, 1 2 3 4 5 6 7 8 9 10। চেঞ্জ করে নাও। এটার নাম হচ্ছে অর্ধ উত্থান পদাসন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও। এটি পায়ের পর্ব গেল। এবারে আমাদের পরের সমস্যা আসছে, যাদের যাদের পায়ের সমস্যা ছিল তারা তো এতক্ষণ উপকার পাচ্ছেনই আশা রাখছি। এবার আপনাদের কাউর মনে হতে পারে ভাই আমারটা কখন দেখাবে। হ্যাঁ, আপনারটা এবার আসছি আমি। আপনার কোমরে ব্যথার সমস্যা, এই কোমরে ব্যথা যাদের সমস্যা আছে তারা খুব মনোযোগ সহকারে দেখুন, কোনোটাই কঠিন না, ওষুধের চেয়েও কিন্তু খুব ইজি প্রসেস। একটা তেতো ওষুধ খেতে যত কষ্ট হয় তার চেয়েও কিন্তু এটা খুব ইজি প্রসেস। অর্থাৎ আমরা খুব লো পোটেন্সি মাধ্যমে কিছু এক্সারসাইজ, কিছু আসন, কিছু প্রাণায়াম আপনাদের দেখাবো, যেটা আপনারা সহজে ঘরে বসে করতে পারবেন এবং সবসময় সমান জায়গায় করবেন। বিছানায় করলে বিছানাটা যেন সমান থাকে, হার্ড থাকে, বিছানার মধ্যে যেন অন্যান্য কোনো আরও কোনো মানে কাপড় চোপড় যেন না থাকে, বিছানাটা সমান হতে হবে। যদি যাদের সমান নেই তারা মাটিতে করবেন, যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা তাদের একটু উঁচু জায়গায় করতে বলি। যদি আপনার বিছানাটা সমান না হয় তাহলে বিছানার মধ্যে একটা 3 পিস প্লাই ঢুকিয়ে দেবেন। প্লাইটা যেন 6 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া হয়, এরকম একটি বিছানার মধ্যে রেখে তার উপর একটা কম্বল দিয়ে বা চাদর দিয়ে আপনি কিন্তু করতে পারেন। কেননা অনেকে হাঁটু ব্যথা, যাদের কোমরে ব্যথা তাদের মাটিতে বসা বারণ থাকে, সেই জন্য বিছানায় করলে বিছানার পরিবেশটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। সমান পরিবেশে না করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমরা আসি আবার আসনের পর্যায়ে। এটা হচ্ছে সুপ্ত, আমাদের হচ্ছে সেতুবন্ধ আসন। সেতুবন্ধ আসনটা করুন। পাটা ফোল্ড করে নাও তোমরা সবাই। পাটা ফোল্ড করে হাতটা যারা ধরতে পারবে ধরবেন, যারা প্রথম হবে যদি ধরতে না পারেন হাতটা পাশে রাখলেও হবে। আস্তে করে তোমরা কোমরটাকে তোলো। এটাকে আমরা মেডিকেল ভাষায় লিফটিং অফ বাটাকও বলি, আবার আসনের ভাষায় এটাকে আমরা সেতুবন্ধ আসন বলি। অর্থাৎ সেতুর মতো দেখতে বলি এই আসনটির নাম সেতুবন্ধ আসন। সেতু তৈরি হয় কিসের মাধ্যমে? আমাদের যে বিম থাকে, বিমটা কি? বিমটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে আমাদের মজবুত রাখতে কিন্তু এই সেতুবন্ধ আসনের খুব বেশি জরুরি। এই সেতু থেকেই এই সেতুবন্ধ আসন নামটা এসছে। আমরা এটাকে লিফটিং অফ বাটাকও বলে থাকি মেডিকেল টার্মসে। এইভাবে 10 সেকেন্ড থাকবেন। 10 থেকে আস্তে আস্তে থেকে আবার আস্তে আস্তে নামাও, নামিয়ে পাটাকে সোজা করে দাও। পাটা সোজা করে দিয়ে রেস্ট নাও, দুটো পাকে সোজা করে দাও। আচ্ছা, প্রথমে যাদের অনেক ব্যথা, লাম্বার স্পন্ডিলোসিস অনেক দিন ধরে ভুগছেন, খুব স্টিফনেস আছে, স্লিপ ডিস্ক থাকলে কিন্তু এই পশ্চারটি করবেন না, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া করবেন না। কিন্তু যাদের কোমরটা স্টিফ, কোমরটা ব্যথা, অনেকক্ষণ বসে থাকেন, ওজনের জন্য যাদের কোমরে ব্যথা হচ্ছে, তারা প্রথম করার সময় পাটাকে ভাঁজ করো তোমরা আবার। আচ্ছা, এবার আর হাত দিয়ে ধরতে হবে না, এবার কোমরটাকে লিফট করো আর ডাউন করো। লিফটিং অফ বাটাক অর্থাৎ সেতুবন্ধ আসন মুভমেন্ট। একটু আগের একটা এপিসোডে বলেছিলাম আমাদের স্ট্যাটিক এবং ডায়নামিক, এটিকে আমরা ডায়নামিকে নিয়ে আসছি। আবার ডাউন করো, 2, আবার ওঠাও, 3, ডাউন, আবার 4, ডাউন, 5, ডাউন, 6, ডাউন, 7, ডাউন, 8, ডাউন, 9, ডাউন, 10, ডাউন। রিল্যাক্স, পাটা লম্বা করে দিন। যারা প্রথম অভ্যেস করছেন তারা মুভমেন্ট দিয়ে অভ্যেস করবেন। মুভমেন্ট করলে কোমরের ফ্লেক্সিবিলিটিটা বেড়ে যাবে। তারপর তাকে স্ট্যান্ডেন ব্যায়ামের দরকার থাকে, তাকে পাওয়ার যখন দেওয়ার দরকার থাকে, তখন কিন্তু এই সেতুবন্ধ আসন হোল্ডিংটা করবেন। এটি আমাদের কোমরের স্টিফনেস কাটাতে সাহায্য করে। লাম্বার স্পন্ডিলোসিস যাদের আছে তাদের ক্ষেত্রে এটি উপকারী। তবে আগেই বললাম, পরেও বলছি, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন। যাদের কোমরে এমনি বসে কাজের জন্য যাদের কোমরে ব্যথা, মোটা হয়ে যাওয়ার জন্য যাদের কোমরে ব্যথা, তাদের ক্ষেত্রে কিন্তু এই পশ্চারটি খুব উপকারী। এবারে তোমরা যষ্টি আসন করো। একটু নেবে এসো নিচের দিকে হালকা। যষ্টি অর্থাৎ লাঠির মতো দেখতে বলে এই আসনটির নাম যষ্টি আসন। হাতটা পুরো টান করে মাথার পেছনে নিয়ে যাও, পায়ের পাতা বাইরের দিকে থাকবে, টান অবস্থায় থাকো।
এটি আমরা যষ্ঠী বা লাঠির মতো দেখতে বলি। এই আসনটির নাম যষ্ঠী আসন। এটাকে আমরা স্টিক পশ্চার বলি বা ম্যানুয়াল ট্র্যাকশন বলতে পারি। ম্যানুয়াল ট্র্যাকশন কেন বলছি, যে আমরা যে ট্র্যাকশন করি, ট্র্যাকশন মানে আমাদের জয়েন্টসের মধ্যে একটা চাপ সৃষ্টি করা হয় বা একটা পুল করা হয়। এটি দেখুন আমাদের টোটাল বডির মধ্যে একটা পুলিং সিস্টেম তৈরি হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা জয়েন্টস, দেখুন অ্যাঙ্কেল জয়েন্টস, নি জয়েন্টস, হিপ জয়েন্টস, প্রতিটা ভার্টিব্রা, এছাড়াও আমাদের শোল্ডার জয়েন্টস, আমাদের এলবো জয়েন্টস, আমাদের রিস্ট জয়েন্টস এবং ফিঙ্গার জয়েন্টস, বডির প্রত্যেকটা জয়েন্টসের মধ্যে একটা স্ট্রেচিং ভাব তৈরি হচ্ছে। রিল্যাক্স করে নাও, প্রতিটাই ভাগ এর মধ্যে আমাদের একটা রিল্যাক্স স্ট্রেচিং করছে। তার ফলে আমাদের জয়েন্টসের মধ্যে যে গ্যাপটা ছোট হয়ে আসে, তার ফলে আমাদের ব্যথা হয়। অনেক সময় গ্যাপটা বড় হয়ে যাওয়ার জন্য আমাদের হয়। এটি আমাদের ইকুয়াল সিস্টেম মেনটেন করে। অর্থাৎ প্রতিটা ভার্টিব্রা বা প্রতিটা জয়েন্টসে যতটা গ্যাপ থাকা দরকার তার থেকে যদি কমে যায় তাহলে যেমন ব্যথা হয়, আবার যদি বেড়ে যায় তাহলেও ব্যথা হয়। বাড়লে কি হচ্ছে, যে গ্যাপটা বেড়ে যাচ্ছে সেটা পাশের ভার্টিব্রাকে গিয়ে ছোট করে দিচ্ছে, একটা দিকে বাড়ছে আর একটা ভার্টিব্রাকে ছোট করে দিচ্ছে। কিন্তু পার্টিকুলারলি এই পশ্চারগুলো যদি করেন তাহলে প্রতিটা ইকুয়াল স্ট্রেচিং হবে। মানে শরীরের যতটুকু দরকার, যে জয়েন্টসে যতটা ফ্লেক্সিবিলিটি দরকার সেটাই কিন্তু মেনটেন করে এই পার্টিকুলারলি স্ট্রেচিং ব্যায়ামে। তো এটি করলে আপনার শরীরের মধ্যে জড়তা দূর হবে। এছাড়াও আপনার আর কি সমস্যা দূর হবে, এটার মধ্যে দিয়ে বাচ্চারা লম্বা হতে সাহায্য করবে। আরেকবার পশ্চারটি দেখো তোমরা, আমি বলতে থাকি আর তোমরা দেখাও আরেকবার। স্টার্ট। এটি বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে, আমাদের শরীরের মধ্যে যে জড়তা দূর হয়, নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে। আমরা ঘুম থেকে ওঠার পরে দেখবেন প্রত্যেকেই একটু আলিশে ভাঙে, আমরা আস্তে করে হাতটাকে টান করি। এই টান করে যখন আমরা ঘুম থেকে ওঠার সময় কিন্তু এটা আমরা অবচেতন মনে আমরা কিন্তু যষ্ঠী আসনই করি। অর্থাৎ স্ট্রেচিং না করে কিন্তু আমাদের কোনো কাজ করা যায় না। একটা পশু পাখিকেও দেখবেন, একটা বেড়ালকে, একটা কুকুরকে, একটা পাখিকেও দেখবেন ঘুম থেকে ওঠার পরে তারা কিন্তু একটু স্ট্রেচিং ব্যায়াম করে। একটা বেড়ালও দেখবেন ঘুম থেকে ওঠার পর দেখবেন একবার বডিটাকে স্ট্রেচ করছে, একটা কুকুরও ঘুম থেকে ওঠার পরে বডিটাকে স্ট্রেচ করছে। এই স্ট্রেচিংয়ের মাধ্যমে শরীরের জড়তাটা দূর হয়, তারপর কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সতেজ তৈরি করতে সাহায্য করে এই স্ট্রেচিং ব্যায়ামটি। এবারে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এটিও কিন্তু 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড অবধি আমরা করতে পারি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে। প্রতি আসনই কিন্তু 2 বার বা 3 বার করবেন। বিশেষজ্ঞ বা ডোজ বলি আমরা, আগে রিপিট বলতাম, এখন বলি ডোজ। কার কতটা ডোজের দরকার সেটা কিন্তু একজন যোগ বিশেষজ্ঞই ঠিক করে দেয়। আপনার কোন আসন কতটা পরিমাণে দরকার, কতবার করা দরকার, কি ভঙ্গিমায় করা দরকার, কোন আসনটি আপনার করা দরকার, সেটি কিন্তু একজন যোগ বিশেষজ্ঞই আপনাকে সেট করে দেবেন। এর সঙ্গে আমাদের কতটা রেস্ট এবং কতটা ডায়েট সেটাও কিন্তু একটা বিশেষজ্ঞই বলে দেন। আস্তে আস্তে উঠে বসো, তোমরা উঠে সুখাসনে বসো বা ভুয়ে বসো। সুখে অবস্থান করে বলে এই আসনটির নামও সুখাসন। আমরা বলছিলাম যে প্রতিটি আসনই একটা আসনের সঙ্গে আরেকটি আসনে একটা শৃঙ্খল থাকে, অর্থাৎ জয়েন্টস থাকে। প্রথমে আমরা যখন প্রথম আসন শিখি তখন আমরা সুখাসন করি, তারপর আমরা পদ্মাসন করি, তারপর আমরা বজ্রাসন করি, তারপর অর্ধকূর্মাসন করি। এইভাবে আস্তে আস্তে আমরা কঠিন থেকে কঠিনতম ব্যায়ামে আমরা চলে যেতে পারি। এবারে আমরা যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে অর্ধ মৎস্যান্দ্র আসন। এই আসনটি খুব টাফ, মানে আমরা যখন করি তখন দেখে খুব টাফ লাগে, কত ইজি মেথডে আপনাদের শেখাচ্ছি। এটা হচ্ছে সুখাসনে অর্ধ মৎস্যান্দ্র আসন। তোমরা টুইস্ট করে দেখো, ডান দিকের থেকে টুইস্ট হবে। এটি স্পাইনকে মজবুত করতে সাহায্য করে। ডায়াবেটিকের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে উপকারী। এছাড়া স্পাইনালকে টোটাল টুইস্টিং করতে হেল্প করে এই পার্টিকুলারলি পশ্চারটি। আমাদের নার্ভাস জাংশনকে ভালো রাখতে সাহায্য করে, আমাদের শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে, শরীরকে সতেজ করতে সাহায্য করে এই অর্ধ মৎস্যান্দ্র আসন। চেঞ্জ করে নাও। এছাড়াও আমাদের বাত, যে কোমরে বাত, আমাদের সার্ভাইকাল বাত, চেঞ্জ করো। এই বাতকে দূর করতে সাহায্য করে কিন্তু এই আসনটি। এটি শরীরকে তরতাজা, প্যানক্রিয়াসকে ভালো রাখতে সাহায্য করে, হজম ক্রিয়াকে ভালো করতে সাহায্য করে, বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে, জয়েন্টসের ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে এই অর্ধ মৎস্যান্দ্র আসন। এটিও কিন্তু দেখবেন আমরা অবচেতন মনে অফিসে কাজ করতে করতে দেখবেন চেয়ারের পাশে আমরা হাতটাকে দিয়ে আমরা একটু ঘুরিয়ে নিই, এরকমভাবে করি। এগুলো অবচেতন মনে করি, অর্থাৎ অবচেতন মনে আমরা করি। চেতন মনেও আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনি অনেক সুস্থ এবং সবল থাকতে পারবেন। আস্তে আস্তে আমরা হাতটাকে সামনে নিয়ে আসি, রেখে আমরা
এবার আস্তে করে হাত দুটো মাথার উপর তুলি। এটাও সুখাসনে পর্বতাসন। পর্বতের মতো দেখতে বলেই আসনটির নাম পর্বতাসন, অর্থাৎ সিংহ যেভাবে দেখতে হয় ঠিক সেভাবে দেখতে হয় বলেই আসনটির নাম পর্বতাসন। এটি ফ্রোজেন শোল্ডারকে ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ আমাদের শোল্ডারের যে স্টিফনেস ভাব আসে এই স্টিফনেসকে কাটাতে সাহায্য করে, স্পাইনকে স্ট্রেচ করছে। এই হাতটাকে যখন আপনি টান টান করবেন অটোমেটিক্যালি আপনার স্পাইন একটা স্ট্রেচিং হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের স্পাইনকে মজবুত করছে, শোল্ডারকে মজবুত করছে। ফ্রোজেন শোল্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে এটা উপকার হচ্ছে, ঘাড়ে ব্যথা যাদের আছে তাদের ক্ষেত্রে উপকার হচ্ছে, কনসেন্ট্রেশন বাড়াতেও সাহায্য করে এই পর্বতাসনটি। এটি 10 থেকে 20 সেকেন্ড আপনি করবেন রেগুলার, এবং 2 সেট 2 মাত্রা করবেন। আবার হাতটা নামাও, নেমে শ্বাসটাকে নর্মালি শ্বাস রাখছিলেন, আবার এসে 5 সেকেন্ড থেকে আবার আস্তে আস্তে হাতটা তোলো। হাতটা কানের সঙ্গে লেগে থাকবে, হাতটা টান টান থাকবে, এলবো যেন স্ট্রেট থাকে সেদিকে লক্ষ্য রাখবেন, মেরুদণ্ড সোজা থাকবে, দৃষ্টি সামনের দিকে থাকবে। প্রত্যেকটি পশ্চার করার সময় যারা একা করেন, যাদের বাড়িতে কোনো গাইড নেই, তারা আয়নার সামনে বসে করবেন, দেখবেন যে পশ্চারটি আপনার পারফেক্ট লাগছে কিনা। যাদের ফ্রোজেন শোল্ডার আছে তারা হাতটা অনেক দিন ওপরে তোলেননি, তাদের তোলার একটি পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। হাতটাকে সামনে রেখেছো, এবার আস্তে আস্তে হাতটাকে ওই অবস্থায় গায়ের সঙ্গে লাগিয়ে ওপরে তোলো, আস্তে আস্তে তোলো, এইভাবে আস্তে আস্তে তুলতে থাকো। দেখবেন আগের থেকে পুরোটা না উঠলেও অন্তত 60-70% আপনার হাতটা উঠেছে। এইভাবে তুলতে তুলতে মাথার সঙ্গে পুরো টান টান করুন। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু 10 সেকেন্ড থাকুন, আবার আস্তে আস্তে ওইভাবেই স্লোলি আস্তে 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 হাতটিকে নাকের কাছ থেকে নামিয়ে বডির কাছে নিয়ে এসে একটু শোল্ডার লেভেল থেকে এসে একটু প্রেস দিন, প্রেস দিয়ে রাখুন। 10 সেকেন্ড থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আস্তে আস্তে হাতটা ছেড়ে দিন। এবারে আপনাকে সেই আবার পুরনো ধ্যানটি শেখাচ্ছি, তার সঙ্গে আমরা কুম্ভক পদ্ধতিও শেখাবো আপনাকে। প্রথমে আমরা চোখটা বন্ধ করে শ্বাসটা নেওয়া এবং ছাড়াটা করি। শ্বাসটা যখন নেবেন তখন এর আগেরটা বলেছিলাম আপনি শ্বাসের দিকে ধ্যান রাখবেন, এবারে বলছি আপনি নাকের দিকে ধ্যান রাখবেন, অর্থাৎ নাকের যে দুটো ছিদ্রের মাঝে যেখান থেকে আমরা শ্বাসটা নিচ্ছি ঠিক এই নাকের দুটো জায়গার উপরে আপনার কীভাবে একটা কম্পন হচ্ছে সেদিকে লক্ষ্য রাখুন। এইভাবে নাকের দিকে মানে যে দুটো নাসারন্ধ্রের মাধ্যম দিয়ে আমরা শ্বাসটাকে নিচ্ছি ঠিক সেটার দিকে ফলো করুন। এইভাবে 10 বার করার পরে এবারে আপনাকে আমি কুম্ভকটা শেখাচ্ছি। এবারে এটা অনুভব করতে হবে, এটা দেখে বুঝতে পারবেন না, কিন্তু অনুভব করবেন। এই যে শ্বাসটা আমি নিচ্ছি যখন 1 2 3 4 5 করে শ্বাস নিলাম, নিয়ে হোল্ড, ছাড়ছিও না নিচ্ছিও না, এইভাবে ধরে রাখলাম 1 2 3 4 5। শ্বাসটা ছেড়ে দিলাম 5 কাউন্ট ধরে, আবার নিচ্ছি 5 কাউন্ট ধরে 1 2 3 4 5। শ্বাসটা ধরে রাখছি, এবারে ছাড়ছিও না নিচ্ছিও না, 1 2 3 4 5। এবার শ্বাসটাকে ছেড়ে দিচ্ছি 1 2 3 4 5। এটি হলো দুবার। আবার নেই 1 2 3 4 5, হোল্ড করছি 1 2 3 4 5। শ্বাসটা ছেড়ে দিচ্ছি 1 2 3 4 5। এটিকে আস্তে আস্তে বাড়াবেন রেশিও অনুযায়ী। 5 কাউন্ট ধরে নেবেন, 5 কাউন্ট ধরে হোল্ড করবেন, 7 কাউন্ট ধরে ছাড়বেন, অর্থাৎ ছাড়াটা বেশি করবেন। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা যত শরীর থেকে বেরোবে তত ভালো, অক্সিজেনটা নেবেন তার থেকে বেশি ছাড়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে রিল্যাক্স করে যাই, এবারে শুয়ে পড়ি আবার সবাই শুনে। টোটাল বডিটাকে ছেড়ে দেবো, আবার হাতটাকে পাশে দিয়ে দিই, উল্টে দিই হাতটাকে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, চোখটা বন্ধ করে দিই,
ক্লোজ ইউর আইজ। আমরা আবার পায়ের পাতা থেকে মনটাকে তুলতে তুলতে মাথা অবধি নিয়ে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। এইভাবে আপনারা 2 থেকে 5 মিনিট যদি এই শবাসনে রিল্যাক্সেশন থাকেন, দেখবেন অনেক ঝরঝরে এবং ফ্রেশ লাগছে আপনাকে। আরেকটা কথা মনে রাখবেন যে এক্সারসাইজ করার পরে, ব্যায়াম করার পরে, আসন করার পরে, প্রাণায়াম করার পরে যদি আপনি সুস্থ থাকেন বা আপনাকে ফ্রেশ লাগে, আপনার মনে হচ্ছে না আমার বডির মধ্যে এক্সট্রা এনার্জি এসেছে, তবে ভাববেন আপনার এক্সারসাইজটা পারফেক্ট হয়েছে। যদি দেখেন যে আপনি এক্সারসাইজ করার পরে খুব টায়ার্ড লাগছে, আর একটু ঘুমিয়ে থাকলে ভালো লাগবে, আমাকে একটু বেশিক্ষণ রেস্ট দিয়ে দিন, তাহলে ভাববেন যে আপনার এক্সারসাইজটা কমপ্লিট হয়নি, মানে বা ওভারডোজ হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটাই বলছিলাম যে থেরাপিটিকভাবে যদি চিকিৎসা করি তাহলে যেন ওভারডোজ না হয়ে যায়। কম হলে তাও ভালো, কিন্তু যেন বেশি না হয়ে যায়। বেশি হলেই কিন্তু আপনি এক্সারসাইজ করার পরে কিন্তু আপনার টায়ার্ড ফিল করবেন। অনেককে আমরা দেখেছি সকালবেলা মর্নিং ওয়াক করার পরে এসে বাড়িতে ঘুমোন, অর্থাৎ সেই মর্নিং ওয়াকে তার কোনো কাজ হচ্ছে না, তার ক্ষেত্রে ওটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে। আশা রাখি আপনারা উপভোগ করছেন, আপনারা সুস্থ থাকছেন। এই সুস্থ থাকাটাই আমাদের কিন্তু এই কর্মের স্বীকৃতি। আপনারা যদি যত ভালো থাকবেন, আমাদের এই অনুষ্ঠান আরও বেশি আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের জন্য। আশা রাখি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এবং লোককে ভালো রাখুন। আজকের এই অবধি, নমস্কার।